আপনাকে যদি ইংলিশ পড়তে হয় তাহলে তোমাকে জিকে জিএস, তোমাকে বিভিন্ন রকম কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকস, বিভিন্ন রকম ইংরেজির আর্টিকেলস, কি যেমন একটা নাম হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো তোমরা সবাই বলবে ইংরেজি শব্দ, কিন্তু অ্যাকচুয়ালি ম্যাঙ্গো কথাটা হচ্ছে মঙ্গাম নামক একটা দ্রাবিড় শব্দ থেকে, যেটা যেরকম বললাম লিসনিং ভালো করে শোনো, তারপর হচ্ছে স্পিকিং ওটাকে ভালো করে বলো, তারপর হচ্ছে আর রিডিং ওটাকে ভালো করে পড়ো, তারপর নিজেকে রাইট লেখো ভালো করে। কি হলো এটা? একে বলে অডিও ভিজুয়াল। কারণ আমিও ক্লাসে বারবার বলি তোমাদের যে তোমরা যত বেশি ইন্দ্রিয়কে ইনভলভ করবে একটা কাজের সাথে, তত বেশি সেটা তোমার কাছে সাস্টেইন করবে। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার, আর তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি WBCS টপার চ্যানেলে, আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলে। আর আজকে আমরা একটু অন্যরকম একটা আলোচনায় এসেছি। আমার এই আলোচনায় আমার সঙ্গে আরও একজন তোমাদের ফেভারিট স্যার রয়েছেন, এবং এমন একটা সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা হবে যেই সাবজেক্টটা তোমাদের অনেকের একটা ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আজকের পরে আশা করি প্রপার গাইডেন্সটা পেলে তোমরা আর সেই ভয় থেকে অনেকটা সরে আসতে পারবে। তো তোমাদের সঙ্গে আজকে আছেন আমাদের ইংলিশ টিচার অপূর্ব স্যার। অপূর্ব স্যারকে একটু ডেকে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ অপূর্ব স্যার আমাদের সঙ্গে আছে। হ্যালো স্যার। তো স্যার, একটা ব্যাপার যেটা হয়তো আমার সঙ্গে আপনিও অনেকটা একমত হবেন, যে WBCS এর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেরই ইংলিশে একটা ভয় আছে। আমরা প্রিলিমসে যদি দেখি, প্রিলিমসে একটা ডেডিকেটেড 25 নাম্বার রয়েছে, এবং তারপরে মেইনসে গিয়ে একটা পুরো ডেসক্রিপটিভ পেপার রয়েছে। মানে আজকে এখনো আমাদের পুরোপুরি ডেসক্রিপটিভ ফরম্যাটে হয়নি, কিন্তু তবুও কিন্তু আমাদের এখনো পুরোনো ফরম্যাটেই 200 নাম্বারের ইংলিশে লিখতে হচ্ছে। তো মানে কি মনে হয়, মানে কেন এই ব্যাপারটা, এই ভয়টা তৈরি হওয়ার কারণ কি? দেখুন, একটা ব্যাপার আছে যেটা WBCS এর যেটা নিজস্ব সিলেবাস, যেটা ইংরেজির ক্ষেত্রে। তো আপনি যদি ইংরেজি WBCS এ যদি তোমরা দেখো যে সিলেবাসটা, সেক্ষেত্রে পরপর তুমি যদি টপিক ওয়াইজ দেখো, সেই হিসাবে পড়লে কিন্তু তুমি আলটিমেটলি গিয়ে ডেসক্রিপটিভে কিছু লিখতে পারবে না। কারণ তোমাকে প্রথমে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড এভাবে তুমি মুখস্থ করে যাচ্ছ, আলটিমেটলি গিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যাচ্ছ। সেখানে কিছুটা হলেও সেন্টেন্সের কোথায় কী জিনিস বসবে সেটা বুঝতে পারছো, ওকে। বাট এটা কিন্তু পুরোপুরি তুমি যদি আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিস পড়ো, আর এটাকে তুমি যদি এক জায়গায় না করতে পারো, তাহলে তুমি মেন্সে গিয়ে ডেসক্রিপটিভ লিখতে পারবে না। তো এটার পিছনে একটাই জিনিস হচ্ছে যে আমরা যদি টোটাল WBCS এর গ্রামারের সিলেবাসের জন্য আমরা যদি CGL এর সিলেবাসটাকে ফলো করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে কি আছে? আমাদের কাছে কম্প্রিহেনশন, ভোক্যাব, গ্রামার, এই প্রত্যেকটা জিনিস কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আছে ডেসক্রিপশনে। ডেসক্রিপটিভ যখন আমরা পড়তে যাব, তখন আমরা যেগুলো অবজেক্টিভে শিখেছি, যেগুলো আমরা WBCS সিলেবাস থেকে শেখো, যেখান থেকে শেখো, এগুলোকে এক জায়গায় করে নিয়ে সেন্টেন্স বানানো, তোমার নিজস্ব থট। কারণ এখন অনেক রকমের টপিকস দিচ্ছে, এখন সাংঘাতিক টপিকস বেরিয়ে গেছে, AI চলে এসছে, এখন এগুলো নিয়ে লিখতে দিতে পারে, তোমাকে ChatGPT নিয়ে লিখতে দিতে পারে। আমাদের এবারে এডুকেশন সিস্টেম চেঞ্জ হচ্ছে, সেটা নিয়ে তোমাকে লিখতে দিতে পারে, ইভেন দিয়েছেও এবারের মেন্সে। তো এগুলোর জন্য কি তোমার টপিকের ওপর যেটা নলেজটা, এটা তুমি তো কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে জিএস এগুলোর মধ্যে থেকে পাচ্ছ, এবং তুমি যে সাজাবে সেই সেন্টেন্সগুলোকে, সেটার জন্য তোমাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে। তাহলে স্যার একটা জিনিসই, WBCS এ আমাকে যদি যে কোনো সাবজেক্ট, আপনি পার্টিকুলারলি একটা সাবজেক্টে ফোকাস করে কোনোদিন সেখান থেকে বড় হতে পারবেন না। আপনাকে যদি ইংলিশ পড়তে হয়, তাহলে তোমাকে জিকে জিএস, তোমাকে বিভিন্ন রকম কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকস, বিভিন্ন রকম ইংরেজির আর্টিকেলস কী করে লিখছে, কোন স্টাইলে কথা বলছে কোনো একজন বড় ব্যক্তি, তারা কিভাবে লেখা হচ্ছে, আমাদের পুরনো বছরের দাদা দিদিরা WBCS পাস করেছেন যারা, তাদের কীরকম অ্যান্সার্স ছিল, এইগুলোকে একটু ভালো করে চর্চা করতে হবে। এবং শুধুমাত্র ইংরেজি বইয়ের মধ্যে থেকে তুমি জিনিসটা পাবে না, তোমাকে ইংরেজির বাইরে আসতে হবে। এক্সটার্নাল পড়াশোনা চাই। এক্সটার্নাল পড়াশোনা মানে সিলেবাসের বাইরে কিছু বই যেগুলো তোমাদের পড়তে ভালো লাগে, এই জিনিসগুলোকে মাথাকে উন্মুক্ত রাখতে হবে। তুমি শুধুমাত্র একটা সিলেবাসের উপর ভরসা করে পুরো পরীক্ষা টানতে পারবে না। একদম, মানে স্যার যেটা বললেন যে আমাদের শুধুমাত্র ইংলিশটাকে ইংলিশ অ্যাজ এ সোল সাবজেক্ট হিসেবে দেখলে হবে না। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, জেনারেল যে ইমপ্রুভমেন্টগুলো হচ্ছে সোসাইটিতে, কি কি ঘটছে, পুরো ব্যাপারটাকে আমাদের জানতে হবে। এবং মানে শুধু ইংলিশে গ্রামার জানলে হবে না, শুধু কম্প্রিহেনশন জানলে হবে না, শুধু ডেসক্রিপটিভ জানলে হবে না, পুরোটাকে একরকম মানে আমাদেরকে আলাদা আলাদা করে শিখলে আমাদেরকে এক টাইমে সেই জিনিসটাকে এক জায়গায় আনতে হবে। একদম। এবার জিনিসটা হচ্ছে, যেটা আমি কেন বললাম যে স্যারেও কেন বললেন যে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে জিএস এর, কারণ দেখো আলটিমেটলি ইংরেজি হচ্ছে একটা ভাষা, এর কাজ হচ্ছে শুধু আমার এক্সপ্রেশনটাকে কনভে করে দেওয়া, এইটুকুই এর কাজ, আর কিছু না। এবারে তুমি কি কনভে করবে, এটার জন্য তোমার মাল মশলা লাগবে। সেই মাল মশলাটা তুমি পাবে যে কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের WBCS এর মধ্যে কত রকমের সাবজেক্টস আছে, সেই সাবজেক্টে কত রকম সিগনিফিকেন্ট, ইতিহাস বলুন, জিওগ্রাফি বলুন, অঙ্ক বলুন, কত রকমের আমাদের টপিকস আছে। তো সবার আগে WBCS এর যে টোটাল সিলেবাসটা আছে, এটার উপর ইন্টারেস্টেড হও।
এবার যেটা তোমার ইন্টারেস্ট লাগবে সেটা তোমার মাথায় অবশ্যই একটা ফ্রুটফুল ইম্প্যাক্ট ফেলবেই। একদম, মানে তুমি যদি নাই জানো কি প্রকাশ করতে চাইছো, তার প্রকাশটা করবে কি? তুমি Exactly. প্রকাশ করতে পারো কিন্তু তুমি জানো না কি প্রকাশ করবে, তার প্রকাশটা হবে কি করে? তো এইরকম একটা ব্যাপার। আচ্ছা, মানে আরেকটা জিনিস আমার খুব মনে হয় যে এর পেছনে কি আমাদের একটু ব্যাকগ্রাউন্ডটাও কি ম্যাটার করে? মানে ব্যাকগ্রাউন্ড বলতে আমাদের একাডেমিক্সের পার্টটাও কি অনেকটা ম্যাটার করে? মানে ওখান থেকে কি আমাদের একটা ভয় ধরিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ। যে মানে তুমি বেঙ্গলি মিডিয়াম থেকে আমরা সারাদিন বাংলায় কথা বলছি, তুমি গিয়ে বাংলায় এক্সপ্রেস করতে পারবে কিন্তু ইংলিশে করতে পারবে না। কিন্তু আমি যেটা আমার মনে হয় পার্সোনালি, যে যদি গ্রামাটিক্যাল দিক থেকে দেখা যায়, ভোক্যাবসের দিক থেকে দেখা যায়, বাংলার থেকে ইংলিশটা কিন্তু অনেক ইজি হ্যাঁ, এক্সপ্রেশনের দিক থেকে। মানে এই ব্যাপারটা কি মনে হয়? ইংরেজি অবশ্যই ইজি, কারণ ব্যাপারটা হচ্ছে এটা খুব এভিডেন্ট, তোমরা ইতিহাসেও পড়বে ইংরেজদের কাছে আজকে যা যা আছে সব আমাদের থেকে চুরি করা, আমাদের বা যেখানে যেখানে কলোনি তারা বসিয়েছিল, ইভেন তাদের পুরো ল্যাঙ্গুয়েজ সিস্টেমটাই চুরি করা। তুমি যদি একটু বাংলা গ্রামারের দিকে দেখো বা তুমি যদি আমাদের এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজের গ্রামারের দিকে দেখো, সবকিছু কিন্তু অনেক আগে তৈরি হয়েছিল, তোমরা জানো সেটা। এবং সেই সিস্টেমটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ভাষা থেকে ইংরেজি কিন্তু অনেক ওয়ার্ড তুলেছে। যেমন একটা নাম হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো তোমরা সবাই বলবে ইংরেজি শব্দ, কিন্তু অ্যাকচুয়ালি ম্যাঙ্গো কথাটা এসেছে মাঙ্গাম নামক একটা দ্রাবিড় শব্দ থেকে, যেটা অ্যাকচুয়ালি কর্কট ক্রান্তি বা আমাদের যে কর্কট সংক্রান্তি বা মকর সংক্রান্তি হয় আমাদের ওখানে ওরকম উৎসব হয়। তো ওখানে কি হয়, যখন ট্রপিক্যাল ওয়েদার চলে আসে তখনই তো আম গাছ হয় না, আচ্ছা, ক্রান্তীয় জায়গা, তো মাঙ্গাম মানে হচ্ছে ক্রান্তীয়, সো ওখান থেকে ম্যাঙ্গো নামটা এসছে। তো হ্যাঁ, ইংরেজি পুরোটাই কালচারাল ল্যাঙ্গুয়েজ। মানে তুমি যদি ইংরেজিকে বুঝতে চাও, তোমাকে শুধুমাত্র শব্দ নয়, মানুষের কালচারটাকে নিয়ে তোমাকে ভাবতে হবে, তাহলে তুমি যে কোনো ভাষাতেই পারদর্শী হবে। নেক্সট জিনিস যেটা স্যার বললেন যে ফাউন্ডেশন, আমাদের স্কুলে কিরকম পড়াশোনা হয়েছে। দেখো ভাই, অবভিয়াসলি তুমি যেটা আগে কর্ম করেছো তার ফল তোমাকে কোনো না কোনো দিন তো ভুগতেই হবে, তো সেটা কিছু একটা ইম্প্যাক্ট থেকেই যায়। কিন্তু এই ইম্প্যাক্ট থেকে নিজেকে বাঁচাবো কি করে? ইম্প্যাক্ট থেকে এটা হচ্ছে বাঁচানোর প্রথম কথা, মাধ্যমিকে যেভাবে পড়াশোনা করতাম ওভাবে পড়াশোনা করলে হবে না। আমাদেরকে LSRW, কি বললাম, LSRW, এই চারটে আমাকে ঠিকঠাক রাখতে হবে যদি যে কোনো ভাষা শিখতে হয়। L ফর হচ্ছে লিসনিং, ওকে, R ফর হচ্ছে রিডিং, ওকে, LS স্পিকিং, লিসনিং, স্পিকিং, তারপর হচ্ছে আর হচ্ছে রিডিং এন্ড W হচ্ছে রাইটিং। ওকে, এই চারটে জিনিসকে তুমি যদি প্যারালালি প্রত্যেক দিন একটু একটু করে তুমি যদি প্র্যাকটিস করো, তোমার ইংরেজিও প্যারালালি গ্রো করবে। এবং এবার অনেকেরই কোশ্চেন থেকে, স্যার ভোকাবুলারি মনে থাকে না, এটা খুবই একটা কমন একটা জিনিস। এবং এটা বেঙ্গলি মিডিয়ামদের ক্ষেত্রেও আমি তোমাদেরকে বলি, যে যারা বলছো আমরা তো বেঙ্গলি মিডিয়াম পড়ি, তোমাদেরকে একটা কথা বলি ভাই, যদি তুমি একটা ইংরেজকে এখন বাংলা শেখাতে আসো, ও তোমাকে ক্ষমা করে বাড়ি চলে যাবে, বলবে যে ভাই আমাকে ছেড়ে দেবে, মানে আরো খারাপ অবস্থা, আমাদের থেকে আরো খারাপ অবস্থা হবে। মানে যে বাংলা জানে না, যে সংস্কৃত জানে না, তাকে তুমি যদি, এই যে অনেকেই বলছে সংস্কৃতকে ন্যাচারাল ভাষা করে দেওয়ার ক্ষেত্রে, খুব ভালো উদ্যোগ, কিন্তু যদি শিখতে আসো না, তুমি বলবে যে হিন্দিটাই ভালো ছিল, বাংলাটাই ভালো ছিল, তখন তুমি বলবে ইংরেজিটাও ভালো ছিল। কারণ ইংরেজি খুবই সহজ ভাষা, এবং তুমি একটা দেখো যেটা সস্তা হয়, যেটা সহজ হয়, ওটাই সব থেকে বেশি ইউজ হয়। ওই জন্য ইংরেজি সব জায়গায় বেশি ইউজ হয়, বাংলা সংস্কৃত সব জায়গায় গ্লোবালি অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে। এবার বাংলারও গ্লোবালি অ্যাকসেপ্টেন্স এসছে, কিন্তু এর ইউজ অতটা ভালোভাবে মানুষ সাহসই পাচ্ছে না যে এগোনো। একদম, এটা শুধুমাত্র একাডেমিক লেভেলে থেকে গেছে। ইংরেজিটা হচ্ছে কমিউনিকেশন লেভেলে চলে এসেছে। এইবারে দেখো, তুমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, খুব ভালো কথা, এবং বাংলা মিডিয়ামের স্টুডেন্টদেরই সব থেকে ভালো গ্রামাটিক্যাল বেস থাকে। এটা তুমি ইংরেজি মিডিয়ামের স্কুলদের থেকেও মনে রাখবে, তোমার গ্রামাটিক্যাল যে বেস, এই যে তুমি ইংরেজি কথা বলতে গিয়ে বা লিখতে গিয়ে যে আটকাচ্ছ, এই আমি কিছু ভুল লিখে ফেললাম না তো, এই সেন্সটা তোমার মধ্যে কে দিয়েছে? তুমি যদি ইংরেজি নাই জানো, তাহলে তুমি একটা ইংরেজি লেখার সময় থামো কেন? এই আমি কি এটা ভুল বললাম, এই আমি এটা ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের আটকায়, কেন আটকায়? মানে আমাদের ইনটিউশনটা কাজ করছে, ইনটিউশনটা কাজ করছে যে আমার গ্রামারে কোনো ভুল হচ্ছে না তো। তাহলে তুমি যদি কোনো ল্যাঙ্গুয়েজ একদমই না জানতে, এতটাই কঠিন লাগতো, তাহলে তোমার ওখানে ভুল হচ্ছে, তোমার সেন্সটা কি করে আসছে? এটাই হচ্ছে আমাদের ভাষা সিস্টেম, যেটা আমাদের রিফ্লেক্সের সাথে জড়িয়ে গেছে। এই সুপার পাওয়ারটা তোমায় কাজে লাগাতে হবে, এবং সুপার পাওয়ারটা তুমি যেরকম বললাম, লিসনিং, ভালো করে শোনো, তারপর হচ্ছে স্পিকিং, ওটাকে ভালো করে বলো, তারপর হচ্ছে আর রিডিং, ওটাকে ভালো করে পড়ো, তারপর নিজেকে রাইট লেখো ভালো করে। কি হলো এটা? এরকে বলে অডিও ভিজুয়াল এফেক্ট। আজ অব্দি আমরা যত সিনেমা দেখেছি, সিনেমার ভালো ভালো সিন বা খারাপ সিন যেটাই হোক, আমাদের মাথায় কিন্তু থেকে গেছে। সিনেমার নাম বললেই আমাদের সিন মাথায় চলে আসে, কারণ ওটা অডিও ভিজুয়াল এফেক্ট। তুমি যদি ইংরেজিটাকে বা যে কোনো পড়াশোনাকে অডিও ভিজুয়াল এফেক্টের মধ্যে দিয়ে তুমি যদি পড়তে পারো, তাহলে তোমাকে আটকানোর কেউ নেই বস। একদম, মানে স্যার যেটা বললেন এটার সঙ্গে আমি পুরোপুরি একমত, কারণ আমিও ক্লাসে বারবার বলি তোমাদের যে তোমরা যত বেশি ইন্দ্রিয়কে ইনভলভ করবে একটা কাজের সাথে, তত বেশি সেটা তোমার কাছে সাস্টেইন করবে। তুমি, আমাদের ছোটবেলায় বলা হতো বলে বলে পড়তে। কেন বলা হতো বলে বলে পড়তে? বলা হতো এই কারণে যে তুমি যখন বলছো, তোমার মুখ ইউজ হচ্ছে,
যখন তুমি শুনতে পাচ্ছ গান ইউজ হচ্ছে, সঙ্গে যদি লিখতে পারো তাহলে আরো ভালো, তাহলে তোমার হাতের সেন্সটাও ইউজ হচ্ছে, তাহলে যত বেশি সেন্স ইনভলভ করবে তত ব্যাপারটা। স্যার যে জন্য 4টে ব্যাপার বললেন আর কি, ওই ব্যাপারটাই স্যারও বলছেন, কিন্তু বারবার তুমি ইনভলভ করো যত বেশি। আর ভোকাবুলারির ক্ষেত্রে আমার মনে হয় যে মানে আপনার রুট ওয়ার্ডের ব্যাপারগুলোও মনে হয় কিছুটা হেল্পফুল হতে পারে একদম। আমাদের না কিছু কিছু বেস ওয়ার্ড আছে, যে কোনো ভাষার লোক তুমি দেখে নাও, হিন্দি ভাষী লোক, বাংলা ভাষী লোক, তেলেগু, তামিল, তাদের না প্রত্যেক ভাষার একটা বেস ওয়ার্ড আছে। এবং এটা যখন আমরা শুরু করি পড়াশোনা কোনো ল্যাঙ্গুয়েজ, তখন এই বেস ওয়ার্ডগুলো আমাদের শেখানো হয়। যেমন বেস ওয়ার্ড মানে কি, সাধারণ যেগুলো ভার্ব হয়, সিট, স্লিপ, ইট, নর্মাল যেগুলো ভার্বস গুলো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বেস ওয়ার্ড তোমার ল্যাঙ্গুয়েজ থেকে তুমি বেশ কিছু ইংরেজির বেস ওয়ার্ড তুমি নিতে পারো। যেমন স্যার আমি আপনাকে এরকম বলি, ইন্টিমিডিয়েট, এটা আমাদের বিজনেস লাইনে খুব ইউজ হয়, বিশেষত আমাদের বসরা তো বলেই থাকে মেলে যে প্লিজ ইন্টিমিডিয়েট টু ইওর টিম। তো ইন্টিমিডিয়েট কথাটা মানেটা কি? কেন আমাকে হঠাৎ করে বস বললেন যে তুমি গিয়ে টিমের সাথে ইন্টিমিডিয়েট করো? এবার ইন্টিমিডিয়েট তুমি যদি অভিধানে খুঁজতে যাও, তখন তুমি দেখবে লেখা থাকবে ইন্টিমিডিয়েট মানে হচ্ছে কাউকে ভয় পাওয়ানো। তার মানে কি বস আমাকে ভয় পাওয়াতে বলছে? না। দেখো, টিমিড মানে কি? টিমিড মানে ভীতু। তাহলে ইন্টিমিডিয়েট মানে কাউকে ভয় দেখাচ্ছে। এবারে এটা ভয় দেখানো নয়। ধরো আমাদের কোনো কোম্পানিতে আজকে একটা বিপদ এসছে, ফাইন্যান্সিয়াল হতেই পারে, একটা কোম্পানিতে ক্রাইসিস হইলো, তো ম্যানেজার আমাকে বললো যে তুমি এই ব্যাপারটা টিমকে ভালো করে জানাও, এই যে আমরা যে ভয়ের মধ্যে অ্যাওয়্যার করিয়ে দাও, অ্যাওয়্যার করে, আমরা যে ভয়ের বা টেনশনের মধ্যে আছি, বাকিরাও যাতে এই ভয় বা টেনশনের মধ্যে নিজেকে অ্যাকোমোডেট করতে পারে, ওই জন্য ইন্টিমিডিয়েট মানে সমস্যাটা বুঝতে পারে, ফিল করতে পারে। এক্স্যাক্টলি তাই। এটা পুরোপুরি তার মানে কি হলো, ব্যাপারটা পুরোপুরি টেকনিক্যাল না। আমি যখনই কোনো শব্দ ব্যবহার করছি নিজেকে এক্সপ্রেস করার জন্য, এর পিছনে একটা সায়েন্টিফিক লজিক আছে যে আমি কেন ইউজ করছি। লাইক তুমি বলো অগমেন্ট, অগমেন্ট মানে ডেভেলপমেন্ট, আমি বলে দিলাম যাও। এবারে আমি যদি জিজ্ঞাসা করি অগমেন্ট মানে কেন ডেভেলপমেন্ট, কেন? দেখো স্যার, অগ মানে তো আমি জানি না, তুমি অনেক জানো। অগাস্ট সব মানে অবভিয়াসলি অগাস্ট মানে কি? অগাস্ট মাসটা কেন? অগাস্ট মাসে আমরা জানি মনসুন আস্তে আস্তে ঢোকে, ঠিক? মনসুন ঢুকলে কি হবে? এগ্রিকালচার আস্তে আস্তে অনেক বেশি হয়, ফসল হবে, এর ফলে আমাদের ইকোনমি আস্তে আস্তে ভালো হবে, ডেভেলপ হবে, তাই জন্য মাসটার নাম অগাস্ট। এবার অনেকে বলে যে অগাস্টাসের নামে অগাস্ট মাস হয়েছে। আরে বাবা, আমি যদি আমার ছেলের নাম সূর্য রাখি, তো আমাকে সূর্যের নাম আমার ছেলেদের নামে পড়েছে না সূর্যের নাম থেকে নিজের ছেলের নাম দিয়েছি? অবশ্যই সূর্যের নামটা আগে। এক্স্যাক্টলি, তার মানে অগাস্টের রুট ওয়ার্ডটা আগে থেকে আছে, এর নাম থেকে রাজা অগাস্টাসের নাম এসেছিল, কারণ তিনি নিজের টাইমে প্রচুর ডেভেলপমেন্ট করেছিলেন। এবারে তোমাকে একটা শব্দ বলি যে অগমেন্ট, তার মানে অগমেন্ট মানে ডেভেলপমেন্ট, মানে আমি আগে যাচ্ছি আস্তে আস্তে লাইফের আগে। ওকে, এবারে একটা শব্দ অগ দিয়ে, অগার মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা। এবারে মেলাচ্ছি শব্দগুলোকে কি করে রুট ওয়ার্ডটা এখানে জাস্টিফাই হলো। অগ, AUG, এটা বাংলা থেকে নেওয়া হয়েছে, আগে। আগে মানে আগে মানে এগিয়ে থাকা, এগিয়ে থাকা, এক্স্যাক্টলি। তো অগার মানে হচ্ছে আমি ভবিষ্যৎ, যেটা আমার থেকে এগিয়ে আছে সেটার ব্যাপারে বললাম। অগমেন্ট মানে ডেভেলপমেন্ট, আমি নিজের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, উন্নত কিছু। এক্স্যাক্টলি, ওখান থেকেই অগমেন্ট, আগস্ট বা এই জিনিসগুলোর কনসেপ্টগুলো আসছে। এক্স্যাক্টলি। ওকে, মানে আমিও খানিকটা রিলেট করতে পারছি এরকম যে আমি নিজে ইকোনমিক্স পড়াই, তো সেক্ষেত্রে আমি দেখেছি যে ইকোনমিক্স ওয়ার্ডটাই এসছে ওকিওজ আর নোমোজ থেকে। মানে ভেঙে যদি ভাবি, ওকিওজ মানে বা ওইকোজ মানে হচ্ছে একটা গৃহস্থলী বা একটা গ্রুপের কথা বলা হচ্ছে, নোমোজ মানে হচ্ছে তোমার একটা টার্ম বা কন্ডিশন বা সিস্টেম, এগুলোর কথা বলা হচ্ছে, এবং ওইগুলোই যখন একটা বড় স্কেলে এক সময় চলে এসছে তখন সেটাকে ইকোনমিক্স বলা হচ্ছে। মানে জিনিসগুলোকে যদি একটু ভেঙে পড়া যায় তাহলে এর মধ্যে থেকে কিন্তু মানে বের করা যায়। আমাদের যে শব্দ, সবথেকে একটা কথা বলেছিলেন, এটা চার্চিল এই কথাটা বলেছিলেন যে যদি তুমি কোথাও সত্যতা জানতে চাও, লাইক ট্রুথ, রাইট, তোমাকে সবথেকে বেশি সত্যি বলবে তোমার ভাষা। ভাষার থেকে সত্যি, ইতিহাসের সত্যি কেউ বলতে পারে। মানে অনেকে বলে না যে হ্যাঁ আমি এই রেস থেকে বিলং করি, আমি ওই রেস থেকে বিলং করি, এই বংশ থেকে বিলং করি। আমার বলবো, তুমি যদি জানতে চাও তুমি কোন রেস থেকে বিলং করো, তুমি তোমার ভাষা বা সেখানকার যে রুট গুলো সেগুলোকে পর্যবেক্ষণ করো, তুমি সেখান থেকে সেই ভাষার অরিজিন জানতে পারবে। অরিজিন জানতে পারলে তুমি কালচার জেনে গেলে, কালচার জেনে গেলে তুমি রিলেট করতে পারবে এই শব্দ বা ধাতুটা কেন ও ইউজ করলো, মানে কোন ভাষা থেকে এটা ডেভেলপ হয়েছে সেটা বুঝলে আমি বুঝতে পারবো যে আমার রুটটা কোন জায়গায় হতে পারে। যেরকম ধরো ইডিয়ামস, এবারে ইডিয়ামসে সবাই খুব বাংলা মানে মুখস্থ করার টেন্ডেন্সি থাকে, ঠিক আছে। এবারে দেখো রুট ওয়ার্ডে দুটো মানে হয়, একটা হচ্ছে অন্তর্নিহিত মানে, যেটা তোমার উত্তর মানে যেটাই উত্তর, আর দেখে মনে হয় আরেকটা মানে বাহ্যিক মানে, বাহ্যিক মানেটা উত্তর হয় না। এবারে এটা থেকে তো স্যার আমরা কখনো কখনো কনফিউজ হয়ে যাই, কোনটা বাহ্যিক মানে কোনটা ইন্টারনাল মানে। তুমি কি করতে হবে, এখানে কালচারে যেতে হবে, কারণ কি আমাদেরও কিন্তু ইডিয়ামস আছে। ইডিও মানে হচ্ছে সেলফ, ইডিয়ামস মানে হচ্ছে সেলফ ইনভেন্টেড এক্সপ্রেশন বা ল্যাঙ্গুয়েজ। বাঙালিদের যেরকম নাচতে না জানলে উঠুন বাঁকা, সেম মিনিং এ ইংলিশে ইংরেজিতে হচ্ছে ব্যাড কার্পেন্টার কোয়ারেলস উইথ হিজ টুলস।
ওকে, তাহলে ও তো বলতে পারতো যে কি জানো, নাস্তা জানার পর ইফ ইউ ডোন্ট নো ডান্সিং দেন ডোন্ট ব্লেম দ্য ফ্লোর, এরকমও তো বলতে পারতো, বাট বললো না, ও ট্রান্সলেট করেনি। সবার নিজস্ব নিজস্ব এক্সপ্রেশন আছে, মানে তাই না? সে তার মতো করে জিনিসটাকে Exactly. বোঝানোর চেষ্টা তার করছে। মানে ঠিক, আমরা ঠিক, যখন ইংরেজি ইডিয়াম শিখবো তখন আমরা ওই ইডিয়ামের বাংলা মানে নয়, হুম, ইংরেজদের কালচার নিয়ে ভাববো। ওকে, তার মানে একদম। তোমাকে যদি কেউ ইডিয়ামস দিল, ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স, ওয়েট মানে ভেজা, হুম। আর বিহাইন্ড দ্য ইয়ার্স মানে কানের পিছনে, হুম। ঠিক আছে? এবার ভাবতে লেগে গেল ভাই কি হতে পারে। তো তুমি এবার কালচারে যাও, ইংরেজদের কালচার কোন রিলিজিয়ানটার উপরে বেশি প্রভাব পড়েছে? খ্রিশ্চানিটি। একদম খ্রিশ্চানিটিতে যখন আমাদের কোনো বাচ্চা জন্ম নেয় হুম। তখন তাকে ব্যাপটাইজ করা হয় জলের মধ্যে, আস্তে চুবিয়ে। করে মাথাটাকে চুবিয়ে উঠিয়ে নেবে, মাথাটাকে যেই চোবালো কানের পিছনটা ভিজে গেল। ওকে, ওই জন্য বা ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স মানে হচ্ছে খুবই বাচ্চা, বেবি লাইক, চাইল্ড লাইক, ইনএক্সপিরিয়েন্স, নাইভ, মানে তার কালচারের সঙ্গে পুরো কালচারের সাথে পুরো রিলেট হয়। আচ্ছা, মানে স্যার আরেকটা জিনিসও যে হয়তো খুব তাড়াতাড়ি আমাদের WBCS প্রিলিমস এর পরীক্ষা হবে, এবং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রিলিমস এর না ফরম্যাটটা হয়তো ইংলিশের ক্ষেত্রে খানিকটা লাস্ট 3-4 বছর স্পেসিফিক্যালি অনেকটা ইভলভ করেছে। মানে আমাদের আগে পুরোপুরি ভোকাবুলারি বা ইডিয়ামস বা ফ্রেজ এইগুলোর ওপরেই বেস করেছিল, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো। এবার মনে হয় না মানে খানিকটা আপনি আরো ভালো বলতে পারবেন যে মানে খানিকটা আমরা ওখান থেকে বেরিয়ে এসে একটু গ্রামারের দিকে আমাদের একটু অ্যালাইনমেন্টটা যাচ্ছে কি মানে? এক্স্যাক্টলি এটা খুবই সাংঘাতিক কথা বললেন স্যার। দেখো, আমি যদি 2-3 বছর আগের কথা বলি, জাস্ট আমি যদি 20 সালটাকে ধরলাম, 2020 সালটাকে, এটাকে আমি ওই বছরে স্যার আমি পার্টস অফ স্পিচ দিয়ে পড়ানো স্টার্ট করাটা, এই যে পার্টস অফ স্পিচ দিয়ে অনেকে স্টার্ট করে দেয়, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব দিয়ে পড়ানো শুরু করে দিল, এই ব্যাপারটা আমি লাস্ট করে দিয়েছি 2020 সালে, তারপর থেকে আর ওটা থেকে পড়াচ্ছি না। কারণটা কি? কারণটা হচ্ছে যখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার কাছে গ্রামাটিক্যাল কোশ্চেন বেশি আসছে, তোমাকে ঢুকে পড়তে হবে ভার্বের দিকে। ইটস লাইক কল ফান্ডামেন্টালস। ফান্ডামেন্টালসে কি কি আছে? সাবজেক্ট কাকে বলে, ভার্ব কিভাবে হচ্ছে, প্রেডিকেট কাকে, অবজেক্ট কি, কাকে অবজেক্ট বলবো, কাকে অবজেক্ট বলবো না, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, তার থেকে এলো টেন্স, টেন্সের পর আমরা পড়বো ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জের পর পড়বো ন্যারেশন, তারপরে পড়বো সিনথেসিস মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স, নর্মাল সেন্টেন্স থেকে প্রশ্নবোধক বাক্য চেঞ্জ, ইন্টারচেঞ্জ করা, কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্স, সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এই যে টোটালটা হয়ে গেল, এটাকে বলে ফান্ডামেন্টাল পার্ট। এই ফান্ডামেন্টাল পার্টটা তোমাকে আগে এখন শেষ করতে হবে, নট অনলি ফর WBCS, এখন এই মুহূর্তে যতগুলো সরকারি চাকরি আছে তাদের যদি তুমি ইংরেজিতে ভালো নাম্বার তুলে আনতে চাও তাহলে এই জিনিসটা তুমি পড়ে যাও। মানে আপনি বলতে চাইছেন যে সেন্ট্রালের SSC এর পরীক্ষা বলুন বা মিসলেনিয়াস, কারণ WBCS ওইদিকে এগোচ্ছে। ওকে, কারণ তুমি যদি WBCS ক্লার্কশিপের কোশ্চেন দেখো, অর্ধেক বেশিরভাগই কোশ্চেন গ্রামার থেকে করেছে, বেশিরভাগই কোশ্চেন ভার্ব থেকে করেছে। জিরান্ড এগুলো কি? এগুলো ফান্ডামেন্টালের কোশ্চেন। তোমাকে যখন জিজ্ঞাসা করছে যে এখানে কোন মোডাল ভার্বটা বুঝবে, ফান্ডামেন্টালের কোশ্চেন। তোমাকে যখন জিজ্ঞাসা করছে সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড বানাও, ফান্ডামেন্টালের কোশ্চেন। ন্যারেশন, টেন্স, ভয়েস, এগুলো সবই ফান্ডামেন্টালস ভাই, এগুলো হচ্ছে বেসিক। আমরা এতদিন ভুল করে এসেছি, এটা আগে একটা প্যাটার্ন ছিল যে হ্যাঁ আগে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নাউন প্রোনাউন, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এগুলো থেকে বেশি কোশ্চেন আসতো। প্রিপোজিশন তো দেয়, প্রিপোজিশন ইজ আ ভেরি কমন জিনিস, ওটা আসবেই, আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু যে জায়গাটা ছেলে পেলে মিস করতো যে আমরা ফান্ডামেন্টালটা না পড়েই পার্টস অফ স্পিচ পড়া শুরু হয়ে যাচ্ছে। একটা ছেলে যদি নাই জানে যে নাউনটা সেন্টেন্সের কোন পার্টে বসবে, সাবজেক্ট বা বসবে না অবজেক্টে বসবে, কোন রূপ নিয়ে বসবে, এটা যদি না জানতে পারে তাহলে সেন্টেন্সটা তৈরি করবে কি করে? ভার্বের জায়গা তো সমস্যা তৈরি হতে থাকবে। এক্স্যাক্টলি তাই। তাহলে ওকে যখন কোশ্চেন নরমাল একটা ওয়ার্ড দিয়ে দিচ্ছে, হতে পারে মুখস্থ বিদ্যা দিয়ে করে দিল, কিন্তু যদি সেন্টেন্সের মধ্য দিয়ে দেয় কোনো কোশ্চেন, তখনই তো ওখানে আটকে যাবে না, আটকে যাবে। এক্স্যাক্টলি। তাই জন্য সেন্টেন্স কি করে তৈরি করছি, ফ্রেজ কাকে বলে, ক্লজ কাকে বলে, ডিপেন্ডেন্ট ক্লজ কি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, রিলেটিভ ফ্রেজেস কি, রিলেটিভ ক্লজেস কি, কেন আমাদের এটাকে রিলেটিভ ক্লজ, রিলেটিভ ফ্রেজ বলে, এই জিনিসগুলোকে আমাদেরকে একটু আবার করে পড়া শুরু করতে হবে। যেটা WBCS এর 2004 সালে এই ট্রেন্ডটা শেষ হয়ে গেছিল, 2005 সাল থেকে তারপরে এই গতানুগতিক এই পার্টস অফ স্পিচের দিকে চলে গেছিল। বাট এবারে কিন্তু তোমাদেরকে ফান্ডামেন্টালস পড়তে হবে। এবং মানে ইংলিশটার দেখো কিরকম ওয়েটেজ, একটা জিনিস ভাবো, এইবার তো তোমরা দেখতে পাচ্ছ 200 নাম্বারের আমাদের ডেসক্রিপটিভ হচ্ছে, 25 নাম্বারের আমার WBCS প্রিলিমসে থাকছে। মজার ব্যাপার কি, যেই প্রপোজড যেই ব্যাপারটা রয়েছে পরের বার থেকে, সেখানে একটা 300 নাম্বারের ডেডিকেটেড পেপার A বা B কোনো একটাতে ইংলিশ থাকবে, এতে সম্ভবত বাংলা বা হিন্দি একটা থাকবে, এবং বিতে থাকবে হচ্ছে ইংলিশ। 300 নাম্বারের ডেডিকেটেড একটা পেপার থাকবে। 200 নাম্বারের বলা হচ্ছে, যদিও এটা এখনো পর্যন্ত কোনোভাবে মানে আমাদের পর্ষদ থেকে পুরোপুরি ডিক্লেয়ার করেনি যদিও, বাট আমরা যেই প্রপোজ যেই ইয়েটা পাচ্ছি তার মধ্যে দেখতে পাচ্ছি যে এই 200 নাম্বারের পেপারও থাকবে, 250 নাম্বারের, এই 200 নাম্বারটা হয়ে যাবে 250 নাম্বার, একটা এক্সট্রা 300 নাম্বার। মানে ভাবো
550 নাম্বারের ইংলিশ, 25 নাম্বারের ইংলিশ তো প্রিলিমসে দিচ্ছই, তাহলে মানে হচ্ছে 575 নাম্বারের ইংলিশ। কেন ইমাজিন, মানে কি ভয়ঙ্কর একটা আকার নিতে চলেছে। তার মানে এইটাকে না ইগনোর করো না, দিন শেষ। ওকে, তো এইটা মাথায় রাখো। আর আরেকটা ব্যাপার, তো স্যার আপনি তো মোটামুটি বলেই দিলেন যে কিভাবে আমরা মোটামুটি এগুলো প্রিপারেশন শুরু করব। যে যদি এখনো স্যারের কথা শুনে অনেকে হয়তো ভয়টা পেয়ে গেছে, ভয় পাওয়ার কিছু নেই। এটা থেকে একটাই বাঁচার উপায় আছে স্যার, একটাই, কিছু না। ছোটবেলায় মনে আছে আমরা যখন ক্লাস 6-7 এর পর তো ফাঁকিবাজ হয়ে গেছিলাম, ক্লাস 9-10 এর পর তো ফাঁকিবাজ, অনেকে তার আগেও হয়েছে, বাট ক্লাস 8 অবধি আমাদের কিন্তু একটা সন্ধ্যে 6টার সময় বাজলেই একটা পড়তে বসার অভ্যেস ছিল, মনে আছে? যে অভ্যেসটা কিন্তু তোমরা সকলেই কমেন্ট বক্সে বলবে যে সেই অভ্যেসটা অনেকেরই কিন্তু ছুটে গেছে কলেজে ওঠার পরে বা হায়ার এডুকেশন করতে গিয়ে। তো সেই অভ্যেসটাকে ফিরিয়ে আনতে হবে। পড়ার অভ্যেস, আমি বলছি না পড়ে মুখস্থ করো, আমি বলছি না পড়ে বাংলা করো, তুমি যে কোনো একটা ইংরেজি পেপার নাও, ইংরেজি গল্পের বই নাও, যে কোনো কমিক্স নিয়ে নাও, কার্টুন নিয়ে নাও, কিন্তু তুমি জাস্ট একটু পড়ো। এই রিডিং এর অভ্যেসটা যখনই তোমার চলে আসবে, স্যার বললেন না একটা এক্সট্রা 200 নাম্বার না 300 নাম্বারের আছে, ওর ভেতরে কম্প্রিহেনশন ঢুকছে, ওই কম্প্রিহেনশনে তোমাকে ফুল মার্কস পাই দেওয়ার দায়িত্ব আমার, যদি তুমি এটাকে ভালোভাবে এই রিডিং করার প্র্যাকটিসটাকে বাড়িতে শুরু করে দাও এখন থেকে। একদম। আর যদি পরীক্ষা খুব সোজা হয় কোশ্চেন, ব্যাপারটা ভাবো যে একদম জল ভাত, তাহলে তো XYZ যে কেউ সেটাকে ক্র্যাক করতে পারবে। তুমি নিজেকে তৈরি করো এমন জায়গায় যেখানে, দেখো একটা ব্যাপার খুব সিম্পল, বোঝার চেষ্টা করো। এভারেস্টে যদি সবাই উঠতে পারতো তাহলে সবাই ওই মর্যাদাটা পেত, ওই জায়গাটা পেত, ওই সম্মানটা পেত। কেউ কেউ পারে বলেই কেউ কেউ এই সম্মানটা পায়। তাহলে তোমাকে সেই জায়গাটা অ্যাচিভ করতে হলে তোমাকে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। তুমি একজন সিভিল সার্ভেন্ট হতে চলেছো, কেন ইম্যাজিন এটা কত বড় একটা সম্মানের জায়গা, কত বড় একটা পোস্ট, তুমি কোন লেভেলের সম্মান পাবে। তো সেই জায়গার জন্য একটু নিজেকে ডেডিকেটেড করো। খুব কঠিন নয় পরীক্ষাটা, মানে যতটা ভয় তৈরি করা হচ্ছে অতটা ভয়ের জিনিসটা নয়। তো এই ব্যাপারটা মাথায় রাখো। আর আরেকটা ব্যাপার যে আমরা তাহলে আপাতত যদি 24কে টার্গেট করে এগোই, তাহলে আমাদের কাছে মোটামুটি প্রিলিমসের যেই পার্টটা আছে সেটা আমরা যেভাবে আপনি আলোচনা করলেন, বা আমরা যেরকম পড়াচ্ছিও ব্যাচে হোক, ইউটিউবে হোক, যে জায়গাটাই করুক না কেন, তাতে মোটামুটি আমাদের কভার হয়ে যাবে, খুব একটা ভয় পাওয়ার কিছু নেই একদমই। মানে তো আমাদের তরফ থেকে স্যার গেল, ছাত্রদের তরফ থেকে একটা কাজ করতে হবে, এটাকে হোমওয়ার্ক মনে করে বা কনসাইনমেন্ট বা প্রজেক্ট যাই মনে করো, PYQ সবগুলো জোগাড় করতে হবে, তোমাকে করতে হবে, না থাকলে কিন্তু ইটস ইনকমপ্লিট, মানে হলোই না। PYQ জোগাড় করতে হবে, PYQ থেকে তুমি সলভ করতে করতে তোমার অনেকগুলো আটকাবে। তুমি দেখো যে কোন সাবজেক্ট থেকে বা কোন টপিকগুলো থেকে আটকাচ্ছে, ক্লাসে এসো, আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করো, আমাদেরকে বলো যে এই টপিকগুলো আমাদের আটকাচ্ছে। নিজের উইকনেস জেনে গেল না, তাকে জীবনে কেউ হারানোর নেই। আর তো তুমি নিজের উইকনেসটাকে খোঁজো। উইকনেস বলতে আমাদেরকে লজ্জা করো না, তোমাদের দাদার মতো, তোমাদের নিজেদের দাদার মতো, তোমাদেরকে ভাইয়ের মতো ভালোবাসি। তো আমাদের সামনে এসে নিজের সমস্যা, নিজের উইকনেস বলতে লজ্জা পাবে না, তারপরে বাকিটা নিরাময় করার দায়িত্ব আমাদের। এবং আমরা যেটা আলোচনাও করছিলাম, যে স্যারের সঙ্গে আলোচনা হচ্ছিল যে আমরা যে একটা ছোট ব্যাচ যেটা করেছি, একদম কনসাইজ ওয়েতে ব্যাচ, যেটা 2024-এর ব্যাপারটাকেই টার্গেট করে WBCS প্রিলিমস পিল, সেখানে আমরা আলোচনা করছিলাম প্রিলিমস পিল, প্রিলিমসের জন্য ওষুধ, একদম মানে একদম কনসাইজ ওয়েতে তোমাদের তৈরি করে দেবো, যেখানে যেটুকু করলেই তোমার হবে। কিন্তু সেখানে একটা ভালো জিনিস আমরা প্রোভাইড করছি, যে আমরা প্রথম ক্লাসে তোমাদের সঙ্গে একটা ডেডিকেটেড আলোচনা করব। কি আলোচনা জানো? যে আমাদের প্রিলিমসে এই টপিক আসে, এবং সেই টপিকের মধ্যে তোমাদের কোনটা কোনটা অসুবিধা, যেটা সবচেয়ে বেশি অসুবিধা হবে সেটা আমরা একদম ভালো করে গোড়া থেকে তৈরি করাবো। এটা স্যারের সঙ্গে আলোচনা হচ্ছিল, স্যারও আমার সঙ্গে একমত হয়েছেন যে আমাদের প্রত্যেক সাবজেক্টে একটা প্রথম ক্লাস থাকবে, যেটায় আমরা এইভাবে ফোকাস করব। ওকে, তো এই ব্যাপারটা মাথায় রাখো। এবং বাকি তো স্যার অনেকটাই বলে দিলেন। আমাদের তো ক্লাস চলছে ইউটিউবেও, তোমরা শিডিউলও পেয়ে যাবে। আর আমাদের তো দ্য প্রিলিমস পিল, যেটা একদম শুধু আমরা গাইড করব না, তার সঙ্গে আমাদের WBCS র্যাঙ্ক হোল্ডার 2 এবং 3 র্যাঙ্ক হোল্ডাররাও তোমাদের গাইড করবেন। এবং তাছাড়া মক টেস্ট, দুটো বই, এইসব তো রয়েছে, এগুলো তোমরা অলরেডি জানো, ডিটেলস তোমাদের দিয়ে দেওয়া হবে। বাকি আর কিছু এখানে আলোচনা করছি না, আপাতত ইংলিশের জন্য আলোচনা এইটুকুই, বাকি সাবজেক্টের সঙ্গেও আলোচনা হবে। তো দেখা হবে পরের ভিডিওতে।